This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। একটু হালকা কাশি হয়েছে, যদি কখনো কাশি এসে যায় আপনার নিজ গুণে ক্ষমা করবেন। আহ, আজকের বিষয়টি ভারী চমৎকার। গেরুয়া টার্গেটে মমতা, তেজস্বী, হঠাৎ এদের দুজনকে নিয়ে কেন অনুষ্ঠান? আপনারা এর আগে প্রবীর প্লাসে দেখেছেন বা আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো এনকেতেও হয়েছে, সেটাতে একটা ব্যাপার দেখেছেন যে কন্টিনিউয়াসলি আমাদের কতগুলো বার্তার মধ্যে অন্যতম একটি বার্তা ছিল যে নরেন্দ্র মোদী আসছেন এবং নরেন্দ্র মোদী এসে জনসভা করবেন এবং তারপরেই আসছেন অমিত শাহ। হঠাৎ করে তড়িঘড়ি কেন? আপনাদেরকে একদম অন্দরের কথা বলছি। দেখুন, আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের লোক আমরা। তো ডিজিটাল ওয়ার্ল্ড দিল্লিতে কিন্তু অনেকগুলো আছে যারা সৎভাবে এই মানে সুন্দরভাবে কাজ করছে এবং সেখান থেকে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ, মানে প্রবীরবাবু তো সরাসরি দিল্লিতে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে এসছেন। ফলে তাদের কাছ থেকে যে তথ্যগুলো পাই, যারা এনডিটিভিতে ছিলেন, এখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই হয়েছেন, এই প্রসূন বাজপেয়ী ইত্যাদি প্রত্যেকেই। তো যে সূত্র মারফত খবরগুলো পাচ্ছি সেটা হচ্ছে প্রথম এবং প্রধান ব্যাপার যে এই যে সিঁদুর, অপারেশন সিঁদুর বলে যে কাণ্ডটি হলো, সেটা কি যুদ্ধ হলো, কি বৃত্তান্ত, এ নিয়ে বিস্তর অনুষ্ঠান করাও হয়েছে। এই গতকাল প্রবীরবাবু যে অনুষ্ঠান করেছেন তার মধ্যে বলেছেন যে এত সোজা না, মানে কি উল এবং এর চুল ইত্যাদি। কিন্তু ঘটনা কিন্তু তা নয়। দ্য ম্যাটার ইজ নট সো ইজি। আপনাদেরকে বলি যে এটাকেই কিন্তু টার্গেট করে নরেন্দ্র মোদীকে সামনে রেখে সম্ভবত, আই এম নট শিওর উইথ দ্যাট, সম্ভবত টোটাল টিমকে সাজানো হচ্ছে আরএসএস এর। এবং এখন আরএসএস এর পাওয়ার বিজেপিতে বেশ খানিকটা বেড়েছে আগের তুলনায়। বরং বলা যেতে পারে যে মোদী আগে যে তেজ ছিল, মানে একচেটিয়া, সেটা খানিকটা স্থিমিত হয়েছে এবং তার ফলে হরিয়ানা জিতেছে, দিল্লি জিতেছে, মহারাষ্ট্র জিতেছে বিজেপি। এই সাহায্যটা না পেলে কিন্তু নরেন্দ্র মোদী ওই যতই রবীন্দ্রনাথ সেজে তিনি বক্তৃতা দিন, ভাষণ দিন, তার পক্ষে কিন্তু এই তিনটে রাজ্য জেতা একেবারে অসম্ভব ছিল। অত্যন্ত কঠিন জায়গা থেকে জিতে এসছে, কারণ আরএসএস ফিল্ডে নেমেছিল এক একটা জায়গায় এক একটা ইস্যু নিয়ে। এবং আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলা, এটা কিন্তু আদত জায়গার একেবারে বাঙালিদের হলেও এখানে কিন্তু একটা মানে ডিভাইড হয়েছে এবং ধর্মের কারণে ডিভাইড হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং তার পেছনে চাবিকাঠি যে কজনের ছিল তার অন্যতম একটি নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং এই শ্যামাপ্রসাদ ইজ দ্য ক্রিয়েটার অফ হিন্দুইজম অ্যান্ড আদার্স, তার থেকেই আরএসএস ইত্যাদি ইত্যাদি আজ শতবর্ষে তারা পড়েছে। ফলে শ্যামাপ্রসাদের প্রতি এই হিন্দু পার্টিগুলোর একটা সাংঘাতিক রেসপেক্ট রয়েছে। যদিও নেতাজি সুভাষ থেকে শুরু করে বাঙালির বিভিন্ন মানুষ যখনই যারা এসছেন ক্ষমতায় বা বিধান রায়ের আমলে, তারা কিন্তু শ্যামাপ্রসাদকে তুলোধনা করে ছেড়ে দিয়েছেন। বিশেষ করে নেতাজি সম্বন্ধে শ্যামাপ্রসাদ যেটা বলেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় কথা। শ্যামাপ্রসাদ বলেছেন নেতাজি দেশদ্রোহী এবং হিন্দুদ্রোহী। ফলে তার মুখে থেকে তো এই কথা আমরা শুনতে নারাজ, কারণ তিনি তো মোটেই আহ দেশের জন্য লড়াই করেননি। নেতাজি আমাদের হৃদয়ে থাকা এবং হিন্দুদ্রোহী ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলেন কি করে? এবং নেতাজিকে অসম্মান শ্যামাপ্রসাদ যেমন সেই সময়টা করেছিলেন, সাম টাইম অফ 1943, 42-43, এই টাইমে আপনাদেরকে ডেট টাইমও আমি বলে দিচ্ছি। সেই থেকে একটা হিন্দুইজমের একটা ধোয়া উঠেছিল এই বাংলাতে, কিন্তু শেষ পর্যন্ত কতটুকু তা টিকিয়ে রাখছিল দীর্ঘদিন ধরে তার সন্দেহ আছে। শ্যামাপ্রসাদ রাজ্য হলো শ্যামাপ্রসাদকে গ্রহণ করেনি।
সিপিএম এর ভোট চলে গেছে বিজেপিতে, তার মধ্যে বিজেপি এতগুলো আসনও পেত না। তাদের অরিজিনাল ভোট ম্যাক্সিমাম মানে নরেন্দ্র মোদীর কল্যাণে, আমি এমনও বলছি যে নরেন্দ্র মোদীর তো একটা কারিশমা আছে, সেই কল্যাণের 10 থেকে 11% মেরে কেটে নরেন্দ্র মোদীকে বাদ দিলে 5% থেকে 5.5% নেমে যাবে, এত দূরও বললাম। আপনারা কি মনে করছেন আপনারা কিন্তু সার্ভে করে দেখতে পারেন। তো সেই বাংলাকে টার্গেট করেছে গেরুয়া শিবির এ কারণে যে পূর্ব ভারতটাতে তারা ধাক্কা খাচ্ছে বারবার। পূর্ব ভারতে কারা রয়েছে? বিহার, বিহারকে সম্পূর্ণভাবে বিজেপি দখল করতে পারেনি, ফলে এবার টার্গেট করেছে নীতিশ কুমারের বিহারকে তারা দখল করবে এবং নীতিশ কুমারকে টোকা দিয়ে ফেলে দেবে। সেটা নীতিশ কুমার কিন্তু জানতে পেরেছে। কিন্তু পথের কাটা নীতিশ কুমার নয়, একটা ওখানে ইন্ডিয়া অ্যালায়েন্স একমাত্র বিহারে যেটা দুর্দান্ত ভাবে কাজ করছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে তেজস্বী যাদবের আরজেডি, এখন তো আর লালু প্রসাদ নয়, সেটা হচ্ছে সিপিএম বলুন, সিপিআই বলুন, নকশালদের একটা গ্রুপ রয়েছে, এবং কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা বড় সড়ো গ্রুপ, যারা একাট্টা হয়ে কিন্তু বিজেপির সঙ্গে লড়াই করছে। অন্যদিকে এনডিও রয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে। তো এখানে ফলাফল এখন এই মুহূর্তে বৃহস্পতিবার সকালবেলা যা, তাতে করে কিন্তু তুড়ি মেরে 243টি আসনের মধ্যে অন্তত 150-র উপর আসন নিঃসন্দেহে পেতে চলেছে ইন্ডিয়া জোট, আরো বেশি। কিন্তু এখানে তো থেমে গেলে চলবে না, এবার বিজেপির টার্গেটটা হচ্ছে সামহাউ বিহার দখল করা, যেটা পূর্বের স্টার্টিং পয়েন্ট বলতে পারেন, কারণ উত্তরপ্রদেশটা পূর্ব নয়, এটা নর্দার্ন। এবং বিহারের সঙ্গে তারা ইতিমধ্যেই উড়িষ্যা দখল করেছে, আসাম দখল করেছে, ত্রিপুরা দখল করেছে, ওই দিকটা দখল হয়ে গেছে, বা যেখানে যেখানে আরো ছোট ছোট রাজ্যগুলো রয়েছে, এক নাগাল্যান্ড বাদ দিয়ে বাকি অলমোস্ট সব দখলে তাদের রয়েছে। মণিপুর এবার ভোট হলে একেবারে গোহারা হারবে বিজেপি, সেটা অন্য গল্প, কিন্তু দখল তারা করেছে। বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গল, কারণ উড়িষ্যা তাদের দখলে চলে এসছে। কিন্তু মানে পূর্ব দিকটা দেখুন, উড়িষ্যার পরে অন্ধ্রপ্রদেশ তারা এককভাবে দখল করতে পারেনি, তেলেঙ্গানা দখল করতে পারেনি, আরো নিচে চলে যান তামিলনাড়ু তারা দখল করতে পারেনি। ফলে পূর্ব দিকটাতে যেন বিজেপির একটা মস্ত অসন্তোষ। আবার পশ্চিম দিকে আপনারা চলে যান, পশ্চিম দিকে আপনারা দেখতে পাবেন সেখানে একেবারে পাঞ্জাব দখল করতে তারা না পারলো, আস্তে আস্তে নিচের দিকে আসুন, কারণ পাঞ্জাব অলমোস্ট নর্থ বেঙ্গল, এই নর্থ ইন্ডিয়া। তারপরে দেখুন দিল্লি, হরিয়ানার একটা পোর্শন যেটা পশ্চিমের দিকে রয়েছে, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, সমস্ত তাদের দখলে। এবং তারা কর্ণাটকও একসময় দখল করেছিল, খালি পারছে না কেরালে, কেরালে একটা অন্য আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। ফলে এই হিন্দু দল বা গেরুয়া দল, মানে শুধুমাত্র তো আরএসএস কে বলে লাভ নেই, গেরুয়া পন্থীদের টার্গেট হচ্ছে মমতা এবং তেজস্বী যাদব। কারণ এই দুটো জায়গাকে খতমের তালিকায় যদি তারা না রাখতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে যে সমস্যাটা হচ্ছে বলে আরএসএস মনে করছে, যে নরেন্দ্র মোদীর অতিরিক্ত সক্রিয়তা, তাছাড়া তার আশেপাশের লোকেদের মিথ্যাচার এবং জাতপাত, হিন্দু মুসলমানের কথা বলছি না, হিন্দু মুসলমানের ব্যাপারে কিন্তু সবাই এই হিন্দু পার্টিরা এক একটা, কিন্তু জাতপাত থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে যে কাণ্ড কারখানা রয়েছে, সেখানে তেজস্বী যাদব এবং মমতাকে না সরাতে পারলে কিন্তু তাদের মুশকিল। ফলে তাদের টার্গেট হচ্ছে গিয়ে সামাও এদেরকে সরাতে হবে, এবং সরাতে না পারলে নতুন জমি তারা তৈরি করতে পারবে না, যেটা তারা উড়িষ্যায় দখল করেছে। আপনাদেরকে বলি, পাশে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা গত পরশুদিনের ছবি। গত পরশুদিন লালু প্রসাদ যাদবের একটি নাতি হয়েছে, অর্থাৎ তেজস্বী যাদবের একটি পুত্র সন্তান। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার একটি বিখ্যাত হাসপাতাল নেউটিয়াতে, স্ট্রিটের নেউটিয়াতে তেজস্বী যাদবের একটি পুত্র সন্তান হয়েছে। এবং আমি অবশ্যই কৃতিত্ব দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি নিজে শটান সেখানে হাজির হয়েছিলেন এবং শিশুটিকে দেখেছেন, তাদের উপহার দিয়েছেন। লালু প্রসাদের সঙ্গে আপনার ছবিগুলো দেখলেই বুঝতে পারছেন। এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাজের কাজ করেছেন। কিন্তু এ বিষয়ে আরো প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলবো। এই যে ছবিগুলো দেখছেন, এটা নেউটিয়া হসপিটাল, আমাদের পার্ক স্ট্রিটের। সেখানে তিনি তেজস্বীর পাশে এসে দাঁড়িয়েছেন, উপহার দিয়েছেন, এবং তেজস্বী যাদবকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্নেহ করেন, এবং তেজস্বীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব রেসপেক্ট করেন, এবং লালু প্রসাদ যাদব মমতাকে ভীষণ ভালোবাসেন। এবার কথাটা হচ্ছে, এই জোটটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে হবে ফর দ্য সেফটি অফ বিহার
অ্যান্ড আনফর্চুনেটলি ফর দ্য সেফটি অফ ওয়েস্ট বেঙ্গল অলসো। আমরা ঘরে বসে বসে বলে দেবো যে এই তো 250 সিট, বিজেপি কি পাবে 20-25, ব্যাপারটা এত সোজা নয়। কারণ একটি অর্গানাইজড পার্টি এবং অর্গানাইজড অ্যাসোসিয়েশন হচ্ছে কি আরএসএস এবং বিজেপি, একবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফেলে দিলাম, এতটা সোজা কিন্তু যুদ্ধ নয়, বিহারেও নয়, পশ্চিমবঙ্গে নয়। পশ্চিমবঙ্গে পক্ষান্তরে সোজা, কিন্তু বিহার কঠিন হতে পারে। কারণ আপনাদেরকে বলি যে আমি আজকে এই বিষয়টি নিয়ে বলছি এই কারণে যে কালকে অর্থাৎ বুধবার সারাটা দিন আমাকে বিহারের প্যারামিটার গুলো দেখতে হয়েছে। বিহারে জানেন তো, এই যে আমাদের সাংসদ কীর্তি আজাদ, তৃণমূলের সাংসদ, তার বাবা ভগবত ঝা আজাদ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, কংগ্রেসী। এবং আমাদের কীর্তি আজাদ কিন্তু ব্রাহ্মণ, মানে কি গোড়া ব্রাহ্মণ, এবং একটা দীর্ঘ সময় ধরে কিন্তু ব্রাহ্মণরা বিহারে রাজ করেছে। কিন্তু তারপরেই জাতপাতের নানান ঘটনাগুলো শুরু হলো। জয়প্রকাশ নারায়ণ আসার পরেই এই জাতপাতের ব্যাপারটা কিন্তু উস্কে দিলেন জয়প্রকাশ। বলা বাহুল্য যে জয়প্রকাশ অত্যন্ত আদর্শবাদী গান্ধীবাদী মানুষ ছিলেন, কিন্তু জাতপাতের ব্যাপারটা উস্কে দিলেন এই কারণে যে ইন্দিরা কংগ্রেসকে সরাতে হবে, সরেওছে তারা। এবং এই জাতপাতের জায়গা থেকে উঠে এসছে এমন কিছু দল যারা একসময় জনতা পার্টি বা জনতা দল ছিল, অর্থাৎ লালু প্রসাদের দল, নীতিশ কুমারের দল, বা আরো যেগুলো আছে ফাছে, তারা সবাই মিলে, এরা প্রত্যেকে মানে কি বলা যায় নিম্ন বর্গের মানুষ, অর্থাৎ যাদব একটি গোষ্ঠী, এছাড়াও নীতিশ কুমার সেও কিন্তু ওবিসি। ফলে যারা রাজ করেছে তারা কিন্তু গত অন্তত 15-20 কেন 25 বছর ধরে যারা রাজ করেছে তারা প্রত্যেকেই কিন্তু নিম্ন বর্গের। এবং এই যে জাতপাতের খেলাটি, এটা কিন্তু চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলবো যে লালু প্রসাদ যাদবের আমলে কিন্তু জাতপাতের ঘটনা যাই হোক, কিন্তু ব্রাহ্মণ থেকে শুরু করে মুসলিম বিশেষ করে তারা অত্যন্ত সেফ এবং সিকিউর ছিল। তারপরে বিজেপির কম্বিনেশনে নীতিশ কুমারের মূর্খামিতে বিজেপি দখলে চলে যায় অলমোস্ট। নীতিশ কুমার জাস্ট একটা পুতুল মাত্র এখন এই মুহূর্তে। তারা জাতপাতের চরম নোংরামি করতে শুরু করে, এবং বিহারে এখন জাতপাতের যে সিচুয়েশন, সেখানে উস্কানি দেওয়ার জন্য নতুন কোনো অস্ত্র হাতে নেই। যেই 19-20% মুসলিম ভোট রয়েছে, সেটা নিঃসন্দেহে একটি ভোটও নীতিশ কুমার পাবেন না, সেটা পুরোটাই চলে যাবে কিন্তু এই ইন্ডিয়া জোটে। ফলে এই প্যারামিটারে এই 19-20% এবং নিম্নবর্গের এবং যাদব ভোটের যে একটা জায়গা দেখা যাচ্ছে, সেটাতে করে প্রায় 35% একটা ভোট যেটা যাদবদের দিকে, মানে তেজস্বী যাদবের দিকে রয়েছে, পক্ষান্তরে মুসলিমরা সরে যাওয়াতে আজকে নীতিশ কুমারের নিজের যে কুমারদের যে ভোট, ওটাও কি জানি বলে ওরা, মনে নেই, ওবিসি, তাদের ভোট অনেকটাই কমে গেছে। এবং বিজেপির উপর ভয়ঙ্কর বিরক্ত বিহারের মানুষ। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তারপর অসহযোগিতা চলছে। কাজেই নরেন্দ্র মোদী বিহারের লোকেদেরকে, এমনি বিহারের লোকেদেরকে লোকে বলে এদের বুদ্ধি কম, হ্যানা ত্যানা, আমি মনে করি না। কারণ বিহারের লোকেরা পরিশ্রমী। সারা ভারতবর্ষের লেবার ক্লাস যারা রয়েছে তারা প্রত্যেকে বিহারি। আনফর্চুনেটলি, আই এম ভেরি সরি টু সে, কোনো বিহারি বন্ধু যদি দেখে থাকেন, সত্যিই এটা ঘটনা। এবং তাদেরকে কুকুর ছাগলের মতো খাটানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। তার পরিবর্তন আজকেও হয়নি, হবে না। এবং সেইটাকে খেয়াল করে কিন্তু হিন্দুত্ববাদটাকে একটু সাইডে রেখে দিয়ে সেখানে কিন্তু অপারেশন সিঁদুরকে চালানো হবে, যে দেখো পাকিস্তানিরা আমাদেরকে অ্যাটাক করতে এসেছিল, আমি মেরে দিয়েছি। কারণ নরেন্দ্র মোদী এখন ওইসব পোশাক টোশাক পরে ঘুরছেন, লম্বা চওড়া লেকচার মারছেন, তার মধ্যে রং চড়ানো মিথ্যাচার বিজেপির তো বিরাট আছে, তার নিজেরও আছে বিস্তর। এবং গল্পের গরুকে গাছে পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং এই কাণ্ড করে কিন্তু সেটা দখলদারির একটা চেষ্টা চলছে। বিহারে কিন্তু প্রচুর বাঙালি রয়েছে, গয়াতে রয়েছে, এবং আরারিয়া থেকে শুরু করে বিহারের লাগোয়া, যেটা পশ্চিমবঙ্গের লাগোয়া যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে কিন্তু প্রচুর বাঙালি রয়েছে। সুতরাং আমি অবশ্যই মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার নবজাত শিশুকে দেখতে গেছেন, তেমন যেমন আগামী দিনে বিহারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে সাহায্য করেন তেজস্বী যাদবকে, করা উচিত। এবং উচিত বলে শুধু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে অস্ত্র রয়েছে সেটা অত্যন্ত প্রয়োজনীয়। প্রথম বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে পাঠাতে হবে এই তেজস্বীর পাশে, পাঠাতে হবে কীর্তি আজাদকে, যিনি বিহারের মানুষ,
এবং ব্রাহ্মণ ভোটটাকে টার্গেট করার জন্য কীর্তি আজাদকে পাঠানো উচিত। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যা অস্ত্র রয়েছে, এবং তিনি যদি নিজে খোঁজ যান, তাহলে যে সুবিশাল বাঙালি ভোট রয়েছে বিহারে, যে বাঙালি এবং বাঙালি অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে, তাদের পার্সেন্টেজ কিন্তু নেহাত কম নয়, প্রায় 7 থেকে 8% তো এই দিকটাতেই রয়েছে। তো সেইটাকে উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি তেজস্বী যাদব বা এই ইন্ডিয়া জোটের পাশে গিয়ে দাঁড়ান, সেটা কিন্তু আক্ষরিক অর্থে অত্যন্ত ভালো কাজ হবে, প্রোভাইডেড। এবার চলে আসব পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের গেমটা সোজা। পশ্চিমবঙ্গে 117 থেকে 120টার মতন আসন মমতা পেয়ে গেছে। মানে এটার জন্য কোনো খাটাখাটির দরকার নেই। দিস ইজ অলমোস্ট অ্যাটমোস্ট এটা মুসলিম ভোট। 117 থেকে 118 কেউ আটকাতে পারবে। তারপরে কাউন্টিংটা কি হবে বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। যে কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ সাচ আজকেও তার যে ইমেজ, সেই ইমেজ এখনো পর্যন্ত বাঙালি কোন রাজনীতিবিদ, সরি টু সে, নেতাজিকে বাদ রাখতেই হয় সবসময়। নেতাজি তো ভগবান, তাকে কখনো কাউন্টিং এর মধ্যে আমি রাখবো না। আমি যেটা পরিষ্কারভাবে বলছি যে বাঙালিদের যে আবেগ এবং এখানে যে রাজনীতিবিদরা এসছেন, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ মুখ। এবং আমি এটাকে বিধান রায়ের কথা মাথায় রেখে, প্রফুল্ল সেনের কথা মাথায় রেখে, জ্যোতিবাবুর কথা মাথায় রেখে আমি এই কথাটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি, একজন মহিলার যে পপুলারিটি, এটা এর আগে কারুর ছিল না। এবং আজও এই মাত্র আমি বলছি যে গতকাল সন্ধ্যেবেলা সিপিএম এর একটা ইউনিটের সঙ্গে কথা হচ্ছিল, তারা বললো যে দলটা গেছে 12টা বেজে। সেটা হচ্ছে ইয়ের সম্বন্ধে বলছি, মানে তৃণমূলের সম্বন্ধে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ নিয়ে কথা বলা চলবে, আমি বিশ্বাস করুন, অনেস্টলি বলছি। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, বিজেপির এক ভদ্রলোকের সঙ্গে দেখা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফাইট করা মুশকিল, ভদ্রমহিলা এত অনেস্ট বেসিক্যালি, এবং এখনো তিনি দাঁড়ালে কয়েক লক্ষ লোক এসে হাজির হবে। তো ফলে এই ইমেজটা একটা পজিটিভ সাইড, মানে লড়ার পক্ষে। কিন্তু নেগেটিভ কতগুলো সাইডের ব্যাপারে আমি এর আগেও বলেছি, আমার পরবর্তী অধ্যায়ে আমি আরো বলবো, কারণ এগুলো তো আমরা একটা আলোচনার মধ্যে নিচ্ছি। খুব ভালো করে শুনবেন এবং প্রত্যেকে পারলে এই জিনিসটা শেয়ার করবেন এবং আপনাদের অভিমত জানাবেন। প্রথম কথাটা হচ্ছে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে একটা আত্মবিশ্বাস, আত্মতুষ্টি তৃণমূলের ছোট বড় নেতা থেকে শুরু করে কর্মীদের মধ্যে এসে গেছে। এই করে কমে খাওয়া, এটা অবশ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়। যারা যখন ক্ষমতা থাকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে তারা কিন্তু ক্ষমতার বড়াই করে। এটা যেমন আমার রাজ্যে সত্যি, তেমন উড়িষ্যাতে সত্যি। উড়িষ্যাতে তো ধরে বাঙালিদের পেটাচ্ছে, বের করে দিচ্ছে। তো এই রংবাজি তো এর আমলে ছিল না। মানে এর আগে যারা ছিল জনতা দল, বিজু জনতা দলের, তো বাঙালিদের ভালোবাসতো। কিন্তু যে মুহূর্তে বিজেপি এসছে, সেই মুহূর্তে ছোট লোকামি শুরু হয়েছে। দে আর বেসিক্যালি অসভ্য, বড় বড় একটি ইউনিট। তো ফলে যখন যে ক্ষমতা আসে, তারা ক্ষমতার দম্ভ এবং তারা সেই জায়গাটা দেখাতে থাকে। তৃণমূল কংগ্রেসের যেটা অসুবিধে বলে আমি মনে করি বেসিক্যালি, যে দীর্ঘদিন ক্ষমতায় থাকে বিভিন্ন ছোট বড় নেতাদের পেছনটা একটু ভারী হয়ে গেছে। সরি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, সেটা কিন্তু কমাতে হবে। এই যে একটা ঘুরে বেড়ানো, তার দাদাগিরি করছে বা সিপিএম এর আমলের মতন গুন্ডা মস্তান পুষছে, তা বলছি না। ওর টাইম নেই ভাই, যাচ্ছি সকালবেলা 10টা অব্দি ঘুমাচ্ছি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে কজন নেতা শহরে, আমি গ্রাম নিয়ে কিছু বলছি না, গ্রাম নিয়ে আরেকদিন আলোচনা। শহর, এত বড় শহরের এতগুলো কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি আছে, ফোন করে দেখুন যে সকাল 7টার সময় কটা লোককে আপনি খুঁজে পাবেন। চ্যালেঞ্জ করে বলছি, তারা সকালবেলা 9টা 10টা অব্দি ঘুমান। সবার কথা বলছি না, পার্টের কথা বলছি। এবং এটা একটা, যেমন সকালের দিকে বহু মানুষ, অফিস যাত্রী ইত্যাদি ইত্যাদি, নানান ফ্যাকড়া ঝামেলা, বাস, অটো, টোটো ইত্যাদি ইত্যাদি ফ্যাকড়া থাকে। সেখানে কিন্তু নেতাদের বা নেতাগোছীয় লোকেদেরকে পাওয়া যায় না, কারণ এরা এখন ভাবছে দিদি পাস করিয়ে দেবে। পার্ট 1 ভালো করে শুনুন। পার্ট 2,
এরা প্রত্যেকেই যথেষ্ট সচ্ছল জীবনযাত্রা করছে। আমি বলছি না যে এরা টাকা চুরি করছে বা চুরি করছে, বা সেটা করলেও মানুষের খুব একটা কিছু আসে যায় না। কিন্তু এই যে বিপুল সম্পত্তি অনেকেরই হচ্ছে, বা কেউ যে খুব অসুখী এমনটা পাওয়া যাচ্ছে না। আমি তো দেখেছি কাউন্সিলর প্রত্যেকেরই একটা করে অন্তত গাড়ি তারা কিনে ফেলেছে। তো ফলে মানুষের কাছে এই প্রশ্নটা আসে, কোত্থেকে টাকাটা আসে। এটা খুব বিগ কোয়েশ্চেন না, কিন্তু সিপিএম এর একটা বুদ্ধি ছিল, তারাও কোটি কোটি টাকা কিন্তু তারা রোজগার করেছে, তুলেছে, যা হোক করেছে। এইটে লোক দেখানো যে অশিক্ষিত ব্যাপার স্যাপার, সেটি দলের মধ্যে কিন্তু উপলব্ধ হচ্ছে। এটা গেল পার্ট 2। এটা থেকে যতটা আবার পাবলিকের কাছে যাওয়া যায়, হাতে 1 বছর সময় রয়েছে, তত ভালো। কারণ এটা বিচার করার ব্যাপার। সমালোচনাটা যেটা করছি, ফালতু কথা বলার তো লোক নই। কারণ আমাকে বাস ঠেলে অফিসে যেতে হয়, সারাদিন পরিশ্রম করার পর যা আসে, যদি ইচ্ছাও থাকে তাহলেও সপ্তাহান্তে একদিন মাটন খাওয়ার মতন পয়সা আমার নেই দাদা। যার ফলে দৃঢ় কণ্ঠে বলতে পারি, এই তৃণমূল দলকে আমি দীর্ঘদিন ধরে ভালোবেসে, দিস ইজ দ্য রিটার্ন, হোয়াট আই উইল ডু। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এটা তো গেল একটা পার্ট, এই জালিয়াতি করার যে অ্যাটিটিউড, এটা থেকে সরাতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন ক্ষমতার ভোগের জন্য বেশ কিছু জায়গা পরিবর্তন দরকার। এই পরিবর্তন না হলে কি হয়, যেটা সিপিএমও কিন্তু করেছে। অসীম দাশগুপ্তকে অর্থমন্ত্রী করেছিল, তার আগে তো দীর্ঘদিন অর্থমন্ত্রী তো অন্য লোক ছিল। তো ফলে চেঞ্জ দরকার। এই চেঞ্জের জায়গা থেকে একই রকম লোকজন দীর্ঘদিন ধরে মিনিস্ট্রিতে রয়েছে। আমি বলছি না সব বাদ দিয়ে দিন, যারা কাজের লোক তারা থাকবে, কিন্তু একটা চেঞ্জ দরকার। তৃতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আরজিকর ইজ নট অ্যাট অল আ ফ্যাক্টর। এখানে কিন্তু ফ্যাক্টর যেটা দাঁড়াচ্ছে, সেটা কিন্তু এই চাকরি চলে যাওয়াটা কিন্তু একটা ফ্যাক্টর। 1% ভোট থেকে 1.5% ভোট কিন্তু এদিক ওদিক হবে। 1 to 1.5% কিন্তু ছ্যাবলামি কথা নয়। এমনিতে সিপিএম এর ভোট এখন 7% হয়ে রয়েছে। তারা এটা জেনে গেছে যে তারা জীবনে ক্ষমতায় আসবে না, কিন্তু মমতাকে হাঁটাতে গেলে তাদের ভোট যতটা বিজেপিতে যাবে ততটাই সুবিধা। এই ভাবনাটা সিপিএম এর মাথায় যত আসবে, তত কিন্তু বিপদ, এইটুকু বলতে পারি। কারণ 45% এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল, 39-এ দাঁড়িয়ে রয়েছে, মানে আর ডিফারেন্স অফ 6 to 7%। তো ফলে এই 7% এর জায়গা থেকে তৃণমূলের ভেতরেও তো পাঁচিলে ওঠা প্রচুর আছে, এখান থেকে 1-2% এখান থেকে সুইচ করে গেল। আর ফ্লোটিং ভোট আরো 1% গেল, রইল বাকি 3-4%। সে 3-4% যদি সিপিএম এর থেকে সরে যায়, ভোটের চেহারা কিন্তু বদলে যেতে পারে। ফলে সংযত হওয়া দরকার, ভদ্রতা করা দরকার, এবং মানুষের সঙ্গে মেশা দরকার, যেটা কিন্তু কিছুটা হলেও অভাব দেখা যাচ্ছে। দেখুন, আমি দেখছি যে লাইট জ্বালিয়ে নাইট ক্রিকেট হচ্ছে, নাইট ফুটবল হচ্ছে, তারপরে শিল্পীদের ডেকে এনে দোমাদ্দম বিরাট শব্দবাদ্য করে মাঝে মাঝে দেখছি কোনো নেতার জন্মদিন পালন করাচ্ছে। এগুলো হবে কেন? কোত্থেকে হচ্ছে এগুলো? হবে কেন? আমি বলছি না গান বাজনা বন্ধ হোক, নিশ্চয়ই গান বাজনা থাকবে, কিন্তু সারা বছর এই ভিআইপি রোডের উপর দিয়ে আপনি যাবেন, একদম উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট অব্দি কিছু না কিছু হচ্ছেই। কোত্থেকে আসছে এত টাকা? মানুষের মধ্যে তো এই প্রশ্নগুলো আসে। ফলে এই দিকে কিন্তু অত্যন্ত কড়া হাতে রাশ ধরতে হবে। আমি বলছি মেলা করা ভালো, উৎসব করা ভালো, পুজো আচ্ছা করা ভালো। তার কারণটা হচ্ছে এখানে দোকানদাররা টাকা রোজগার করতে পারে। কিন্তু নাইট ফুটবল, নাইট ক্রিকেট, বা ওই ফাংশন করে দুমাদ্দুম বাজনা বাজিয়ে কিছু না কিছু করার মধ্যে তো সাধারণ ছোটখাটো দোকানদারদের কিছু আসে যায় না। এই যে কাপ্তানি করার ব্যাপারটা, এটা সিপিএম এর মধ্যে অন্য ধরনের ছিল, অন্যরকম কাপ্তানি তারা করতো। ফলে এই জায়গাটা সংযম দরকার, এইটুকু আমি বলতে পারি। যেটা ফ্যাক্ট, মানুষের কাছে কেন ভুল বার্তা যাবে। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্ক, এই যে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে কথা বলছি, আমি বলি বা প্রবীর বাবু বলি, যাই হোক, আপনি দেখুন যে একজন বিজেপি যেভাবে মিথ্যা কথাকে ছড়িয়ে দিচ্ছে, এবং বিজেপির বিভিন্ন পোর্টালগুলো যেভাবে মিথ্যাচার করছে, তারা অলরেডি তো মমতাকে হারিয়েও দিয়েছে, যে মমতা 120টা সিট পাচ্ছে, বাকি বিজেপি পাচ্ছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটা বিজেপি নিজে, পার্টি নিজে, বা তাদের বড় বড় নেতারা এগুলো শেয়ার করে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে দর্শকের কাছে বা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। এখন তো সবার হাতেই এই মোবাইল ফোন চলে এসছে, এই ফোন চলে এসছে। অথচ দেখুন, আমরা এই লাইভ অনুষ্ঠানগুলো করি টরি, এগুলো যে শেয়ার করবে নেতারা, তাদের সময়ই নেই। নেতারা যে সোশ্যাল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ডিজিটাল ওয়ার্ল্ডে সব নেতারা আসুক, কোথায় আসছে? তারা নিজেরা নিজেদের ছবি দিচ্ছে, ইনি এই করেছেন, উনি ওই করেছেন, ইনি 3টে মালা গলায় দিয়েছেন, 3টে ফিতে কেটেছেন। এগুলো জেনে আমাদের লাভটা কি?
আরে বাবা 14 বছর তো ক্ষমতা হয়ে গেল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানায়, অভিষেককে মানায়। কিন্তু সকলেই যদি এই ছবি ছাড়তে থাকে তাহলে তো মহাবিপদের কথা। ফলে এই যে জায়গাগুলো, এই যে কাপ্তানি করার জায়গাগুলো, ফুটানি করার জায়গাগুলো, ফুটানিটা হচ্ছে পারফেক্ট কথা। এর থেকে কিন্তু তৃণমূলকে সংযমের রাস্তায় আসতে হবে, দরকার হলে নেতা বদল করতে হবে, দরকার হলে মন্ত্রিসভাকে পরিবর্তন করতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত নিজস্ব হেডেক। তবে এটা সত্ত্বেও আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়ালে এগুলো অনেকটাই ঠিক হবে, অনেকটাই ম্যানেজ হয়ে 200 ক্রস করবে। কিন্তু তাই বা হবে কেন? এই এই জায়গাগুলো তো আমার নিজেরও খারাপ লাগে বলতে, আমার নিজেরও খারাপ লাগে যখন এই জিনিসগুলো দেখি। এটা তো হওয়া উচিত না। এবং চাকরি যাওয়ার ব্যাপারটি যেটি, সেটা আমি অবশ্যই বলবো যে যারা টাকা খেয়ে চাকরি দিয়েছে অত্যন্ত গর্হিত অন্যায় করেছে, এবং তার মধ্যে শুভেন্দুর এলাকাও রয়েছে। সুতরাং ধরতে গেলে অনেকেই ধরা পড়ে, একটা কেচ্ছার চূড়ান্ত হবে। কিন্তু এরা বেহায়া, ওদের কিছু আসে যায় না। কিন্তু তৃণমূলের যারা রয়েছে সপাটে দল থেকে বিদায় করে দেওয়া হোক, কারণ কাজটা তো অন্যায় হয়েছে, গর্হিত কাজ হয়েছে। এটার থেকেও আমি আগে যেটা বলছিলাম যে 1 to 1.5%, এটা কিন্তু একটা চাপের সৃষ্টি করবেই। এবং সবশেষ হচ্ছে হিন্দুইজম, সেটা কিন্তু পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে হিন্দুইজমটা ছড়ানো হচ্ছে। সকলে নজর রাখুন। কে রাখে? কে রাখে? যদি সকালবেলা 9টা-10টা অব্দি ঘুমায়, যেটা অনেক রাত অব্দি জেগেছে, কে মাথা দিব্যি দিয়েছে রাত অব্দি জেগে পাহারা দিচ্ছিল বাবা পাড়ায়? গপ্প গাছা করছিলেন। কে বলেছে রাত্রিবেলা 12টা অব্দি জাগতে, নাকি রোজ শ্মশানে যেতে হয়? এমনও তো নয়। সুতরাং 10টা, 10:30, 11টার সময় যাও। আর তুমি নেতা ভাই, তুমি ক্ষমতাবান, তুমি দরকার হলে সারাদিনে 5 ঘন্টা ঘুমাবে, বাকি সময় তোমাকে দিতে হবে সকাল 7টা থেকে। মর্নিং ওয়াকারদের সঙ্গে ঘোরাটা হচ্ছে প্রচারের সব থেকে বড় জিনিস, এটা বলে রাখি, যেটা সিপিএম করতো। মর্নিং ওয়াকার এবং মর্নিং এ সমস্ত চায়ের দোকানে বসতো যে সিপিএম এর ছেলেরা, যেটা দিলীপ ঘোষ খুব করেন। সেইটাকে তৃণমূলের নেতাদের, ছোট বড় নেতাদের এলাকায় এলাকায় ভোটের আগে করতে হবে। যে আপনি রাত্রিবেলা 12টায় ঢুকুন, 1টায় ঢুকুন, সেটা আপনার ব্যাপার। সকালবেলা 7 সকালে উঠে 5টা 6টা জটাই হোক, ওই মর্নিং ওয়াকারদের সঙ্গে তোমাকেও দৌড়াতে হবে। এবং চায়ের দোকানে যখন বসবে তাদের সঙ্গে দল বেঁধে কষ্টটা করতে হবে। ভাই পয়সা পাচ্ছ, টাকা আছে, গাড়ি নিয়ে ঘুরছো, কষ্ট তো এবার করো, সবই দিদি করবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি স্ট্রেংথ হচ্ছেন গিয়ে সেই ভদ্রলোক, যার নাম এই মুহূর্তে আমি মনে করি ভারতীয় রাজনীতিতে 1 নম্বরে রয়েছে রাইজিং স্টার হিসাবে। হি ইজ নো আদার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাস্ট সি, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে লড়াইটা দিচ্ছেন, এবং একটার পর একটা দেশে গিয়ে তিনি বক্তব্য রাখছেন, তিনি দেশের হয়ে কথা বলছেন, সোলজারদের হয়ে কথা বলছেন, এবং সেটা সত্যি কথাই ছড়িয়ে গেছে, সমস্ত কাগজ, সমস্ত টিভি মিডিয়া সেগুলো দেখাচ্ছে। কি বলছে অভিষেক, যদি এক ঝলক দেখতে পাই তাহলে আমরা একটু চেষ্টা করছি যে অভিষেকের কথা কি বলছেন, দেখবো একটুখানি। We neutralize those terror infrastructures without endangering a single civilian life. और जहां पे प्रिसिशन स्ट्राइक किए, जिस टेरर कैंप्स को डिस्ट्रॉय किया गया, जहां से अजमल कसाब का ट्रेनिंग हुआ था, who was the prime accused of 2008 मुंबई अटैक्स, वो एक एक करके 9 टेरर अटैक्स को हम लोग न्यूट्रलाइज किए। अब सारे दुनिया में हम जाके ये फोटोज दिखाने वाले हैं टू एक्सपोज द एक्चुअल फेस ऑफ पाकिस्तान। আমরা দেখলাম অভিষেক কোথায় গেলেন, জাপানে গেলেন, প্রতিনিধি, ভারতীয় প্রতিনিধি হয়, জাপান থেকে দক্ষিণ কোরিয়াতে গেলেন, প্রত্যেকটা জায়গায় বক্তব্য রাখছেন, মানে ভীষণ অ্যাকসেপ্টেবল। আর দেখতে সুন্দর তো, বলে পয়লে দর্শন দেয়ারি পিঠে গুণ বিচারি। অভিষেকের এই সুন্দর চেহারা, বেশ একটা গুড লুকিং চেহারার জন্য তার কিন্তু অ্যাকসেপ্টেন্সি বিদেশে ভীষণ ভালো হচ্ছে, মানে সেই হাত ফাত জড়িয়ে হচ্ছে সবাই এসে। তারপরে তৃতীয় গেলেন তিনি সিঙ্গাপুর, এখন এই মুহূর্তে যখন অনুষ্ঠান করছি তিনি তখন রয়েছেন জাকার্তাতে। টেরিফিক ট্যুর। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এনক্যাশ করতে হবে আসন্ন ভোটে। হিজ ইমেজ ইজ ইন দ্য টপ, একদম উঁচু মহলে চলে গেছে তার ইমেজ। সেই ইমেজটিকে ক্যাশ করবার মতন জায়গায় অভিষেক ইজ রেডি টু সার্ভ ফর দ্য নেশন। তিনি ন্যাশনাল ফেস হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে। এবং আমি বলছি শশী থারুরের থেকেও বড় প্রচার পেয়ে গেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। শশী থারুরের প্রত্যেকটা ইংরেজি শব্দ কিন্তু অক্সফোর্ড ইংলিশ,
একটার সঙ্গে একটার কিন্তু কোনো মিল পাবেন না, এত অসাধারণত অভিষেক কমতে যাচ্ছেন না। ফলে অভিষেককে কিন্তু পথে নামাতে হবে, অভিষেকের নেতৃত্ব মেনে নিতে হবে। অভিষেক যদি নতুন মুখদেরকে এনে নিজে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারেন, ইট উইল বি টেরিফিক। ফলে বিহারের কি হবে তার খানিকটা দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিন, আর বাংলার কি হবে এই তেজস্বী যাদব এসে তখন আপনারা জানবেন যে কয়েক লক্ষ বিহারি ভোটার রয়েছে কলকাতাতে, হাওড়াতে, আসানসোল, রানীগঞ্জ, তারপরে আপনার ওপরে শিলিগুড়ি এটসেট্রা, অন্তত কয়েক লক্ষ ভোটার রয়েছে যারা বিহারি। এই বিহারের ভোটটাকে কিন্তু অনেক সময় টুইস্টিং হয়, যেমন নর্থ বেঙ্গলের বিহারের ভোটটা কিন্তু বিজেপিতে পড়ে, কিন্তু তেজস্বীকে যদি আনা যায় তাহলে কিন্তু বেনিফিট হবে। কিন্তু তার আগে তেজস্বীকে জিতিয়ে আনতে হবে মমতাদি। ফলে এটা একটা যৌথ উদ্যোগ হোক, এবং এই উদ্যোগটি ভারতবর্ষের পক্ষে কল্যাণের হবে বলে আমি মনে করি। আজ এই অবধি, তার পার্ট 2 নিয়ে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।